প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। ঈদ আসলেও খেলোয়াড়রা ভালো আছেন কি? বাংলাদেশের বেশিরভাগ ফেডারেশনের খেলোয়াড়দের যেখানে বেতন নেই, সেখানে বোনাস পাওয়া তো দিবা স্বপ্নই বটে। দেশের অন্যতম সেরা হকি খেলোয়াড় হয়েও আমিরুল রাকিবুলদের কণ্ঠে আক্ষেপ পরিবারকে কিছু দিতে না পারার। বকেয়া না পাওয়ায় আব্দুর রহমানের মতো অনেক বল বয়দের ঈদ কাটছে আর 10টা দিনের মতোই। সব স্বপ্ন ঘরে ফেরে না, সবার জীবনে ঈদ আসে না। বলবয় আব্দুর রহমান তাদেরই একজন। বাফুফের কাছে বকেয়া পাওনা বারবার চেয়েও পাননি। নিজের 2 সন্তান শাহপরান ও রমজানকে তাই কিছু কিনে দিতে পারেননি। আমি তো অনেকবার গেলাম বিলের জন্য, বলে মুখে টাকা কোনো সময় এই জানলাত পারে আছে। তাই চিন্তা করলাম যে টাকাটা যদি দিয়ে দেয় কিছু, তাহলে আমি একটু সন্তান দুটারে কেনাকাটা করতে পারি। ওগুলোর লেগে পারতেছি না, আমার অফিস বন্ধ হয়ে গেছে গা। অনেকবার দৌড়ালাম, ফোন দিলাম, ভাই একটু দেখেন না, একটু বিলটার লেগা একটু দিলেও একটু উপকার হয় ঈদের বাজার। নিজে অর্থাভাবে থাকলেও রহমান একটি ফুটবল একাডেমি চালান। ফুটবল অঙ্গনের সবাই রহমানকে চেনেন। অনাহারে থাকলেও কখনো অনৈতিক কিছু করেন না। হামজার মোবাইল হারিয়ে গিয়েছিল, আপনি নাকি খুঁজে দিয়েছিলেন তাকে? এটা তো মনে করি আপনি ইন্ডিয়া বাংলাদেশ খেলা হইলো না, শেষ সময় তখন আমরা একটু ইন্টারভিউ দিতে গেতো যে 3 তলার ইয়া বক্সে, তখন ওটা দিতে হবে দিয়া আসে পড়তেছে। পরে দেখি মোবাইলটা টেবিলে পড়েছে, পরে আমি কি মোবাইলটা কাজ জানি চিন্তা করি। পরে যখন মোবাইলটা ইয়াটা চালু করে দেখলাম হামদার ছবি দেখে চিনা যেতে হামদাদের বাইরের ছবি, এটা সারা এরকম। তারপরে আমি দিয়ে আইলাম মহাসিম বেড়াতে, মহাসিম ভাই হামদার বাইরে দিয়েছি। রহমান তো মুখ ফুটে বলতে পারছে, কিন্তু অনেক খেলোয়াড়দের বুক ফাটে তো মুখ ফুটে না। বাংলাদেশের বেশিরভাগ ফেডারেশনের খেলোয়াড়দের কোনো নির্ধারিত আয় নেই। পরিবারকে তাই কিছু কিনে দিতেও পারেন না অনেকে। আমাদের বর্তমান যে অবস্থান ক্রীড়াঙ্গনের, সবাই আর্থিকভাবে একটু স্বাবলম্বী না। এই কারণে যে আমাদের মাসিক বেতনও নাই। আমাদের যখন শুধু ক্যাম্প হয় তখনই শুধু আর কি আমরা কিছু পারিশ্রমিক পাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা বাস্তবতা মেনে নিয়ে আমরা ঈদ উদযাপন করছি। কমলাপুর স্টেডিয়ামের বল বয়রাও পাননি বাফুফে থেকে তাদের পাওনা অর্থ। তাই এসব মানুষদের ঈদও কাটবে কিছুটা নিভৃতে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। বাদ পড়েছেন ইসা ফয়সাল, মঞ্জুরুল রহমান, ইসাক আকুন্দ, রফিকুল ইসলাম, সোহেল রানা জুনিয়র। হামজা চৌধুরী ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন। দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ, মিরাজুল ইসলাম। 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর 31 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবারই প্রথম 4 সদস্যের নির্বাচক প্যানেল গঠন করতে যাচ্ছে বিসিবি। মূলত মাঠে গিয়ে সব খেলা দেখা আর ঘরোয়া আসরের দল গঠনে আরও বেশি কার্যকারিতা আনতে এই উদ্যোগ নিয়েছে বিসিবি। 4 নির্বাচককে 4 অঞ্চলের দল গঠনের স্থায়ী দায়িত্ব নেবে বোর্ড। সেই সাথে সাক্ষাৎকারে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নির্বাচকদের সাথে চাওয়া পাওয়া ও বিধিনিষেধ আগেই আলোচনা সেরে নিয়েছে বিসিবি। অজিত আগারকার, শিবসুন্দর দাস, আরপি সিং, অজয় রাত্রা, প্রজ্ঞান ওঝা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল 5 সদস্যের। জর্জ বেইলি, টনি ডডমাইন আর হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডস 3 সদস্যের সিলেকশন কমিটি ক্রিকেট অস্ট্রেলিয়ার। এর আগে বিসিবির সিলেকশন কমিটিও ছিল 3 সদস্যের। সাধারণত দল নির্বাচনে প্রায়শই ঐক্যমত হয় সিলেক্টরদের। তখন কাকে নেবেন আর কাকে বাদ দেবেন সেটার জন্য নির্বাচকদের মধ্যে হয় ভোটিং। সে কারণে বেজোড় সংখ্যার নির্বাচক প্যানেল হওয়াটাই প্রথা। তবে এবার সেই রীতি ভাঙতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 4 সদস্যের নবগঠিত সিলেকশন কমিটি চূড়ান্ত করেছে বিসিবি। প্রধান নির্বাচক হাবিবুল বাশারের নেতৃত্বে থাকছেন হাসিবুল হোসেন শান্ত, নাইম ইসলাম ও নাদিব চৌধুরী। কিন্তু কেন এবার জোড়া সংখ্যার প্যানেল করল বিসিবি? মতৈক্য হলে সমাধানের পথ কি?
বিসিবির সিলেকশন কমিটি গঠন প্রক্রিয়ায় যুক্ত থাকা এক বিসিবি পরিচালক যমুনা টেলিভিশনকে দিয়েছেন এই সিদ্ধান্তের ব্যাখ্যা। প্রথমত, ভোটিংয়ে টাই হলে ট্রাইব্রেকার হতে পারেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান অথবা প্রধান নির্বাচকের ভোট। এছাড়াও বড় একটি কারণ আছে 4 জনের সিলেকশন প্যানেল গঠন করার। সারা দেশের ক্রিকেটে বিসিএল এর জন্য গঠিত 4টি জোন আছে। সুষ্ঠুভাবে বিসিবি টুর্নামেন্টের দল গঠন করতে হাবিবুল বাশারকে দক্ষিণাঞ্চল, নাইম ইসলামকে উত্তরাঞ্চল, হাসিবুল হোসেন শান্তকে পশ্চিমাঞ্চল আর নাদিব চৌধুরীকে দেয়া হয়েছে মধ্যাঞ্চলের দায়িত্ব। অতীতে সেই 4 জনের প্রতিনিধিত্ব করায় সেখানকার লোকাল ক্রিকেটারদের সম্বন্ধে খুব ভালো ধারণা আছে এই সিলেক্টরদের। এছাড়াও ভবিষ্যতের কথা বিবেচনা করে এবারের কমিটির পরিধি বাড়ানো হয়েছে বলছে বিসিবি। তবে এবারের সিলেকশন কমিটিকে জবাবদিহিতার আওতায় আনতে চায় বোর্ড। দলের সাফল্য আর ব্যর্থতার বড় ভাগিদার হবেন হাবিবুল বাশারের দল। কাজী আশরাফ হোসেন লিপুর বিপক্ষে বড় অভিযোগ ছিল তিনি মাঠে যেতেন কম। নতুন কমিটির জন্য মাঠে গিয়ে খেলা দেখাটা প্রায় বাধ্যতামূলক। সেই সাথে এবারে প্রথম বিজ্ঞপ্তি দিয়ে সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাই তো পেশাদার প্রতিষ্ঠানের মতোই চাওয়া পাওয়া বিধিনিষেধ সবই আলোচনা হয়েছে নিয়োগের আগেই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে এবার খেলোয়াড় সংকটে পড়তে যাচ্ছে আইপিএল। আকাশপথ অনিরাপদ থাকায় কিছু দেশের খেলোয়াড়দের ইউরোপের বিকল্প পথে উড়িয়ে আনার কথা ভাবছে বিসিসিআই। তবে এর মাঝে চোটে জর্জরিত হয়েও বেশ কয়েকজন ক্রিকেটার ছাড়ছেন আইপিএল, আর কয়েকজনের সার্ভিস শুরুর দিকেই পাবে না দলগুলো। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনায় রীতিমতো টালমাটাল আন্তর্জাতিক আকাশপথ। দুবাই, দোহা বা আবুধাবির মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টগুলো এখন অনিরাপদ। ফলে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের আইপিএলে খেলানোর জন্য ভারতে আনতে হিমশিম খাচ্ছে বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজিগুলো। তাই তো ইউরোপের বিকল্প পথে তাদের আনার চিন্তায় মগ্ন দেশটি। বিপত্তি শুধু এখানেই নয়, একাধিক তারকা ক্রিকেটাররা নাকি পড়েছেন চোটে, অর্থাৎ যুদ্ধের দামামার সাথে যুক্ত হলো ইনজুরির মিছিল। ফলে তাদেরকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে দলগুলোর, যাদের মাঝে অন্যতম অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। সানরাইজার্স হায়দ্রাবাদকে নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও পিঠের ইনজুরিতে অনেকদিন ধরেই ভুগছেন কামিন্স। সে কারণে আইপিএল এর শুরুতে তার সার্ভিস পাচ্ছে না হায়দ্রাবাদ। তবে কবে নাগাদ দলের সাথে যোগ দেবেন তিনি তা জানা যাবে আরও কিছুদিন পর। বাঁহাতি তারকা পেসার মিচেল স্টার্কের আপাতত কোনো ইনজুরি সমস্যা নেই, তবে অতিরিক্ত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করতে হচ্ছে তাকে। এছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়াও তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয়। ফিটনেস নিয়ে ইতিবাচক বার্তা পেলেই দিল্লি ক্যাপিটালসে খেলতে পারবেন স্টার্ক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমবার চ্যাম্পিয়ন বানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জশ হ্যাজেলউড। হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি। আইপিএল শুরুতে মিস করলেও ফিটনেস টেস্টে পাশ করলে পরবর্তীতে যোগ দিতে পারবেন তিনি। হ্যামস্ট্রিং এর চোটে আইপিএল এর পুরো আসর থেকেই বিদায় নিতে হয়েছে নাথান অ্যালিসকে। চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও ফ্র্যাঞ্চাইজিটি এখন খুঁজছে তার বিকল্প। এদিকে ট্রেড পদ্ধতিতে চেন্নাই থেকে রাজস্থান রয়্যালসে যোগ দিলেও নতুন জার্সিটি পরা হচ্ছে না স্যাম কারেনের। গ্রোয়িং ইনজুরিতে পুরো মৌসুম মিস করতে পারেন এই অলরাউন্ডার। পায়ের চোটের কারণে আইপিএল এর আসর থেকে ছিটকে গেছেন অজি পেসার জ্যাক এডওয়ার্ডস। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক হওয়ার কথা ছিল এই পেসারের। অপরদিকে ব্যক্তিগত কারণে আইপিএল এর শুরুর অংশ মিস করবেন লোকি ফার্গুসন। আপাতত পরিবারের সাথেই সময় কাটাতে চান তিনি। তানজানা আইভি, যমুনা স্পোর্টস। পায়ের পেশির চোটে অন্তত 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব। ইউরোপ সেরার মঞ্চে মঙ্গলবার শেষ 16-র ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বিরতির পর আর কোর্তোয়াকে মাঠে নামানো হয়নি। তখন থেকেই তার ইনজুরির বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়, যার আনুষ্ঠানিক সত্যতা বিবৃতির মাধ্যমে জানিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোর্তোয়ার খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেল। কঠিন লড়াইয়ের আগে মূল গোলরক্ষককে হারানো রিয়াল মাদ্রিদের জন্য নিঃসন্দেহে অনেক বড় ধাক্কা। তবে কোর্তোয়ার অনুপস্থিতিতে রিয়ালের পোস্ট সামলাবেন আন্দ্রি লুনিন।
সিরিজের তৃতীয় টি-20তে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৬ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২২ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে কিউইরা। অকল্যান্ডে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। টপ অর্ডারের মতোই ব্যর্থ হয়েছেন মিডল অর্ডারের ব্যাটাররাও, আর তাতেই বড় সংগ্রহ পায়নি তারা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন এনকোবানি মোকেইনা, ২৩ রান করেন জর্জ লিন্ডে। বাকি ব্যাটারদের কেউই বিশেষ কোটা স্পর্শ করতে পারেনি। রান তাড়া করতে নেমে কিউইদের উদ্বোধনী জুটিতেই আসে ৯৬ রান। ২৬ বলে ৩৯ রান করে আউট হন ওপেনার ডেভন কনওয়ে। এদিকে পরের উইকেটে নেমে ১৭ রান করে আউট হন টিম রবিনসন। এরপর নিক কেলিকে নিয়ে জয় নিশ্চিত করেন টম লেথাম। 50 পূরণের পর লেথাম অপরাজিত থাকেন ৬৩ রানে। ঈদের ঠিক আগের দিন দুই নাতি রোনান ও ডেকলান সুলিভানের সঙ্গে সময় কাটাতে টিম হোটেলে এসেছিলেন নানি সুলতানা আলম। দেশ ছাড়ার আগে নানির স্নেহ বাড়তি প্রেরণা দেশের ফুটবলের দুই নয়া ভবিষ্যতের জন্য। এদিকে ৫ দিন ট্রেনিং সেশন করার পর অবশেষে টিম হোটেলে মিডিয়া সেশন করেছে বাফুফে। এ সময় অনুশীলন কভারে সাংবাদিকদের বিধিনিষেধের তীব্র সমালোচনা করা হয়। বসন্তের ইলশে ঘুরি বৃষ্টিতে দুই নাতি রোনান ও ডেকলানকে নিতে এসেছেন নানু সুলতানা আলম। এবারের ঈদটা তার কাছে একেবারেই ভিন্ন রকম। প্রথমবারের মতো দুই নাতি বাংলাদেশে এসেছেন। চাঁদ রাতটা তাদের ছাড়া কি চলে? তাই দুই ভাইকে নিয়ে যেতে টিম হোটেলে হাজির। অবশ্যই খুবই ভালো লাগছে। আমি কোনোদিন স্বপ্নে দেখি নাই যে আমার নাতিরা এই অনার পাবে বাংলাদেশের জন্য খেলতে। এটা আমাদের জন্য বিরাট একটা কিছু, দেশের জন্য খেলছে। ঠিক আছে, তা আর কি বলবো, ঈদ মোবারক। এটাই আমরা অনেকদিন, এটা আমাদের স্বপ্ন আর কি। কথাটা বুঝলেন? আচ্ছা, আসি তাহলে। মালদ্বীপে সাফ অনূর্ধ্ব ২০ আসর খেলতে দেশ ছাড়ার আগে নিশ্চয়ই নানির স্নেহ বাড়তি প্রেরণা যোগাবে। লাল সবুজের জন্য পরিবার পরিজন রেখে ঈদ পালনের ত্যাগ মিঠুদের বাড়তি মোটিভেশনের। একটা পার্সেনও নাই যে বলতেছে না যে আমরা মন খারাপ, আমরা ঈদ বাসায় করতে পারবো না। ঈদটাকে আমরা আপাতত বাইরে রাখছি, আমরা ট্রফিটার দিকে অন্তত এখন চোখ দিতেছি এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। তবে এবারের সাফ অনূর্ধ্ব ২০ ক্যাম্পের কিছুটা আকর্ষণ কমেছে। গেল ৫ দিন ফুটবলাররা ঢাকার মাঠে অনুশীলন করলেও গণমাধ্যম ছিল নিষিদ্ধ। কিন্তু উল্টো প্রচারের স্বার্থে গণমাধ্যমকে সহযোগিতা করারই তো কথা ছিল বাফুফের। মালদ্বীপে অনূর্ধ্ব ২০ সাফ খেলতে দেশ ছাড়ার আগে প্রেস মিটে টিম ম্যানেজারের কাছে জানতে চাওয়া কার নির্দেশে হলো গণমাধ্যমের প্রবেশের দুয়ার বন্ধ। উই ডিসাইডেড এবার যে আসলে আমাদের যে ট্রেনিং সেশনগুলি হবে ওগুলা আউটসাইড মিডিয়াকে আমরা ওইভাবে ভিতরে এসে ফিল্ম করতে দিব না এবং ইন্টারভিউ করতে দিব না। ইটস নট দ্যাট মিডিয়ার ডিসিপ্লিন নাই, ইটস দ্যাট আমাদের প্লেয়ারদের কোনো আমরা ডিস্ট্রাকশন এবার দিতে চাই না। ওইটার জন্য ইটস নট দ্যাট আমরা চাই যে বিএফএফ মিডিয়া একটা হাউস হয়ে যায়, ইটস জাস্ট দ্যাট আমরা মিডিয়াটা এবার ওইভাবে কন্ট্রোল করছিলাম। ক্লোজডোর মানে সেই অনুশীলনের একটা ছবিও বাইরে আসবে না, অথচ গণমাধ্যমের প্রবেশাধিকার বন্ধ করে বাফুফে নিজেই সেই অনুশীলনের ছবি, ভিডিও, সাক্ষাৎকার পাঠিয়ে দেয়, যেন বাফুফের কাজ গণমাধ্যমের কাজ করে দেয়া। আগামীতে মিডিয়া সেশন বাড়ানোর প্রতিশ্রুতি বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের। আমরা মিডিয়াকে নানানভাবে কাছাকাছি রাখতে চাই। কারণটা হলো যে আমরা তো আমাদের কাজ করছি, আর আপনারা জানেন যে আমাদের ফেডারেশনে আমাদের অনেক সীমাবদ্ধতার ভিতরে কাজ করতে হয়। এটা আস্তে আস্তে আমরা ইমপ্রুভ করে আসছি। তো মিডিয়া আমাদের সুবিধাটা হয় কি, আমরা বিনা পয়সার কনসালটেন্সি পাই। মিডিয়ার সাথে যত আমরা ইন্টারঅ্যাক্ট করি তত আপনাদের অবজারভেশন, আপনাদের সমালোচনা, মানে আমার বিশ্বাস মিডিয়া মানে হুল ফোটাই ফুল ফোটানোর জন্য। এরপরে আমি মনে করি এটা অবশ্যই আমরা করব। রোনান, ডেকলান আর এক ঝাঁক দেশি প্রতিভাবান ফুটবলার থাকায় এবারের অনূর্ধ্ব ২০ দলটা ভীষণ শিরোপা প্রত্যাশী। ২৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বয়স ভিত্তিক সাফ যাত্রা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। ফিলিস্তিনের পৃথক অভিযোগের ভিত্তিতে ইসরায়েল ফুটবল সংস্থাকে শাস্তি দিয়েছে ফিফা।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের দুটি পৃথক আবেদন নিয়ে ফিফা নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে। এর মধ্যে একটি আবেদন ছিল পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে অবস্থিত ক্লাবগুলোকে জাতীয় লিগে খেলতে দেওয়ার কারণে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জানিয়ে গভর্নেন্স প্যানেলের পরামর্শে সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে পশ্চিম তীরের চূড়ান্ত আইনি অবস্থান এখনও আন্তর্জাতিক আইনে জটিল ও অনির্ধারিত, ফলে এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে পৃথক অভিযোগের ভিত্তিতে 1,50,000 সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে বৈষম্য ও বর্ণবাদী কর্মকাণ্ড, আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘন। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।